এই জিনিসগুলা। তো চলে আসেন আমরা যদি পদার্থ সম্পর্কে জানি। ওয়ালাইকুম আসসালাম। লেখাটা খারাপ হয়ে গেল, আমি আবার খারাপ লেখা পছন্দ করি না। আমরা পদার্থ সম্পর্কে জানবো এবং এই পদার্থ সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে পদার্থটা কয় প্রকারের বা কি কি। তো পদার্থ আপনি তিনটা প্রকারের পেতে পারেন। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, একটা অপরিবাহী, একটা অর্ধপরিবাহী টাইপের। ঠিক আছে, চলে আসি, আমরা চলে আসি। একটা হচ্ছে অপরিবাহী টাইপের, অপরিবাহী টাইপের। অপরিবাহী পদার্থ কোনগুলা ভালো করে বুঝবেন। অপরিবাহী পদার্থ হচ্ছে দেখবেন রাবার, তারপরে হচ্ছে কাঁচ, তারপরে হচ্ছে কাঠ। আচ্ছা, যদি ভেজা কাঠ হয় ভালো করে বুঝবেন, যদি ভেজা কাঠ হয় সেটা তখন পরিবহন করবে। এটা শুকনো কাঠ, সালফার, অধাতু, পেট্রোল, যেগুলা লিখে দিচ্ছি খালি এগুলাই পড়বেন, এর বাইরে প্রশ্ন যাবে না ইনশাল্লাহ। চিনি, একটা হচ্ছে গ্লুকোজ। এই কয়েকটা হচ্ছে আমার অর্ধ অপরিবাহী। এরপরের দিকে চলে আসি আমরা তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী যখন দেখবেন এইটা আবার দুই ভাগে ভাগ হয়, এটা আমরা পরে করতেছি, পরের পেজে করবো। তড়িৎ পরিবাহী আমরা দুইটা ভাগে ভাগ হয়, এটা পরের পেজে করবো। এরপরে চলে আসি কুপরিবাহী। কুপরিবাহী, ভাই কুপরিবাহী কোনটা? কুপরিবাহী হচ্ছে বিশুদ্ধ পানি। ঠিক আছে, কুপরিবাহী কোনটা ভাইয়া? বিশুদ্ধ পানি। তড়িৎ পরিবাহী আপনার দুইটা প্রসেসে হয়। তড়িৎ পরিবাহী হবে দুইটা প্রসেসে, আমি যেটা বলতেছি একটু ভালো মতো শুনবেন। একটা হয় হচ্ছে আপনার তড়িৎ পরিবহনের পদ্ধতি অনুসারে, তড়িৎ পরিবহনের পদ্ধতি অনুসারে। আরেকটা হবে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুসারে। যেগুলা পড়াচ্ছি আপনি শুধুমাত্র এই কয়েকটাই পড়ে যাবেন, আপনাকে এক্সট্রা কোনো পড়তে হবে না এই চ্যাপ্টারের। আমি এটা রিস্ক নিলাম জান। পদ্ধতি অনুসারে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর আরেকটা হচ্ছে আপনার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, দেখো একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এটা আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, এইটা আমরা আসবো। ক্ষমতা অনুসারে আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে সুপার কন্ডাক্টর, ভালো করে বুঝবেন, সুপার কন্ডাক্টর। আরেকটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী। এই কয়েকটা জিনিস এইভাবে ভাগ করতে পারবেন। তাহলে আপনি যদি এই ছকটা পড়েন, এই ছকটা থেকে আপনি দেখবেন এক মার্ক কমন পেয়ে গেছে। তাহলে কি কি বললাম? তড়িৎ পরিবহনের পদ্ধতি অনুসারে আপনি দুই ভাগে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার তিন ভাগে ভাগ হয়, আমরা আসতেছি, চলে আসেন। আর উদাহরণগুলো আসি, যে ধাতব পরিবাহী অথবা ইলেকট্রনীয় পরিবাহী। ধাতব পরিবাহী অথবা ইলেকট্রনীয় পরিবাহী। আমার লেখা বুঝতে পারতেছেন? মাত্র পড়ায় আসলাম, বুঝছেন? আমার ধাতব বা ইলেকট্রনীয় যে পরিবাহী, এটা হচ্ছে, আসতেছি,
ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী যারা, এটা হচ্ছে সমস্ত ধাতুগুলা যেগুলা আছে সেগুলো হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, দ্যাট মিন্স ইলেকট্রন দ্বারা পরিবহন করে। একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে গ্রাফাইট, এই লিখে দিব তো, দাঁড়া আমি তো সবই লিখে দিই। কপার, তরল ধাতু, তরল মার্কারি, এগুলা হচ্ছে ধাতব পরিবাহী। এরপরে চলে আসো তড়িৎ বিশ্লেষ্য অনুপাতে। এটা তিনটা ভাগে ভাগ করতে বলছিলাম, একটা হচ্ছে তীব্র, আরেকটা হচ্ছে মৃদু, আরেকটা হচ্ছে অবিশ্লেষ্য। দেখো আমি যা পড়াচ্ছি এর বাইরে ইনশাল্লাহ কেউ যাবে না, কোথাও যাবে না। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড অথবা বেস, এটা হচ্ছে তীব্র। মৃদু যেগুলা আছে ভালো করে বুঝবা, শুধু এগুলাই, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, আর হচ্ছে অল কাইন্ড অফ সল্ট, ভালো করে বুঝবা, অল কাইন্ড অফ সল্ট, কিছু কিছু বাদ দিয়ে, মার্কারির লবণ বাদ দিয়ে, ভালো করে বুঝবা, মার্কারির লবণ এবং অ্যাসিটেটের লবণটা বাদ দিয়ে এগুলা অল কাইন্ড অফ সল্ট। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? উইক অ্যাসিড অথবা উইক বেস। ভাইয়া কোনগুলা? উইক অ্যাসিড যেমন মনে করো H2CO3, উইক অ্যাসিড কোনটা? H2CO3, H2SO3, ঠিক আছে। আর উইক বেস, তারপরে অর্গানিক অ্যাসিড, অর্গানিক সকল অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, ঠিক আছে, অর্গানিক অ্যাসিড, এই জিনিসগুলা। তারপরে উইক বেস, উইক বেস কোনগুলা ভাইয়া? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, উইক বেস, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? উইক বেস। আরে এগুলা তো মনে থাকার কোনো বিষয় না, এগুলা তো খুব ইজি, উদাহরণগুলো মনে থাকা তো খুব ইজি। স্ট্রং অ্যাসিড, উইক বেস, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য আরেকটা হচ্ছে কিছু সল্ট আছে, সল্ট যেমন আমি বলছি মার্কিউরিক ক্লোরাইড, ঠিক আছে। আরেকটা হচ্ছে CH3COO2PB, এগুলা হচ্ছে আমাদের, এই সল্ট দুইটা হচ্ছে আপনার উইক অ্যাসিড, ঠিক আছে। এই সল্ট গুলা হচ্ছে আমার উইক অ্যাসিড। আচ্ছা, এরপরে চলে আসি তড়িৎ অবিশ্লেষ্য। আমি যা পড়াচ্ছি এর বাইরে একটা কোশ্চেন যাবে না এখান থেকে। অবিশ্লেষ্য কোনগুলা? যেমন হচ্ছে পানি, খুবই ইম্পর্টেন্ট, ইথানল, CCl4, এর বাইরে একটা কোশ্চেন যাবে না। ক্লোরোফর্ম, CHCl3, সুগার বা সুক্রোজ, C12H22O11, সালফার, গলিত সালফার, কাঠ, রাবার, এগুলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। কথা বুঝতে পারছো? এগুলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এই টাইপের আপনি যে অবিশ্লেষ্য গুলা আছে সেগুলো একটু ভালো মতো পড়ে যাবেন, উদাহরণগুলো পড়বেন। এইখানের এই দুইটা ছক থেকে, এই দুইটা ছক থেকে আপনি মিনিমাম 1 মার্ক কমন পাবেন, মিনিমাম 1 মার্ক কমন পাবেন, জিএসটি তে কনফার্ম 1 মার্ক কমন পাবেন এই দুইটা ছক থেকে, ঠিক আছে। এই দুইটা ছক থেকে আপনি মিনিমাম জিএসটি তে 1 মার্ক কমন পাবেন, কনফার্ম। ও বাইরে কিভাবে যাবে সবই তো পড়ায় দেন। কি চালাক দেখছো আমি। দেখো আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু আমি আর কি এরপরও পড়াইতে হচ্ছে। এরপরে চলে আসছি, এইখানে কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি পড়াইছিলাম এই তড়িৎ অবিশ্লেষ্য এবং ইলেকট্রনীয় পরিবাহী, তো ইলেকট্রনীয় পরিবাহী পড়াইছি। এরপরে চলে আসি সুপার কন্ডাক্টরটা, ক্ষমতা অনুসারে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর
এবার এগ্রিতে কিন্তু আমরা বই দিব, সুন্দর বইটা করে লেখা হচ্ছে। দেখো সুপার কন্ডাক্টর, যেমন দেখবা যে সুপার কন্ডাক্টর কোনগুলা, দেখবা যে সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড, সংকর ধাতু অথবা সংকর ধাতুর অক্সাইড। এগুলো হচ্ছে সুপার কন্ডাক্টর। আচ্ছা স্লাইড দিয়ে দিব আজকে, যা লেখার দরকার নেই, মনে রাখি স্লাইডটা দিয়ে দিব, যা স্লাইডটা দিয়ে দিব। তোরা ভর্তি হবি, ভর্তি হইস, আমি ছাড় দিয়ে দিব না, যা। তবে আমার যা আমার আমার হচ্ছে আশা তোরা জিএসটি তেই চান্স পাই যাবে ইনশাল্লাহ, জাহাঙ্গীরনগর জিএসটি তে হয়ে যাবে, খুব আশা। আমার খুবই ইচ্ছা যে তোরা প্রত্যেকটাই 120 স্টুডেন্ট আমার আছে এখানে, 120 প্লাস, এই সকলগুলা যদি তোরা চান্স পাই, সকলগুলা বিশ্বাস কর, আমার যদি এই ব্যাচের টাকা সবগুলা দিয়ে তোদেরকে গিফট দিতে হয় আমি দেব। এই ব্যাচের আমার আর কি পেমেন্ট, যে পেমেন্টের টাকাটা যদি গিফট দিতে হয় আমি দেবো, যা। কিন্তু এই প্রত্যেকটা রেজাল্ট লাগবে আমার 120 প্লাস, ঠিক আছে? হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ভালো মতো পর, মন দিয়ে পর, দেখবি হয়ে গেছে। কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আগে জিএসটি তে চান্সটা পেয়ে নে, একটা জায়গায় আগে চান্সটা পেয়ে নে, তারপরে অন্য জায়গায় যাইতে হবে, ঠিক আছে? একটা জায়গায় চান্সটা পেয়ে নে আগে। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের আসলে খুব ইম্পর্টেন্স থাকা দরকার, প্রত্যেকটা বিষয় আসলে জানা দরকার, আমাদের প্রত্যেকটা বিষয় সবকিছু করা দরকার। 120টা চান্স পা, আমি অপু ভাইকে বলবো, যা 120টা যদি চান্স পাইস আমি অপু ভাইকে বলবো যে ভাই অনুষ্ঠান করেন একটা এদের জন্য, ছোট্ট অনুষ্ঠান হলেও করতে বলবো। জিএসটি তে হলে এগ্রি এক্সাম দেয়, আমার সমস্যা নাই, আমার ভার্সিটির দরকার থাকে, আমার চান্স দরকার। তোরা জানিস আমরা গাদামারা স্টুডেন্ট নেই না, বা গাদামারা স্টুডেন্ট ভর্তিও করাই নেই। চলে সংকর ধাতু এবং সংকর ধাতুর যে অক্সাইড গুলা, সেটা যেমন নোবিয়াম, জার্মেনিয়ামের কিছু অক্সাইড আছে, দেখা যায় যে দেখো ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, এগুলা দেখা যায় যে সংকট তাপমাত্রার নিচে এদের কোনো রোধ থাকে না, এদের কিন্তু রোধ থাকে না, রোধ, ঠিক আছে, এদের রোধ থাকে না। এটা দেখা যায় যে সংকট তাপমাত্রার নিচে এদের কোনো রোধটাই থাকবে না। কথা বুঝতে পারতো? কথা বুঝতে পারতো? হুম। দেখো আমি যেগুলো পড়াচ্ছি ইনশাল্লাহ, ভাবছিলাম বইটা দিয়ে পড়াবো না, আজকে মুখস্থ পড়াবো, তো ভাবলাম যে না, মুখস্থ পড়ার লাভ নেই, মুখস্থ পড়ালে আমি শর্টকাটে পড়াইতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে সংকট তাপমাত্রার নিচে এদের কোনো প্রকার কি থাকবে না, রোধ থাকবে না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এটা সংকট তাপমাত্রা কত, টিসি ইকুয়াল হচ্ছে 90 ক্যালভিন, এই 90 ক্যালভিনের নিচে এর কোনো রোধ থাকবে না, এর রোধ থাকবে না। প্রশ্নটা এরকম যে ইট্রিয়াম, বেরিয়াম, কপারের অক্সাইডের নিচের কোন তাপমাত্রায় এর রোধ শূন্য? সিম্পল একটা কোশ্চেন, এর রোধ শূন্য। নোবিয়াম, জার্মেনিয়াম, ভালো করে বুঝবেন, NB3, এর আপনার ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 23.2 কেলভিন, ঠিক আছে? এই টাইপের যখন দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো আসছে, তখন ইজিলি দেখবেন যে এই টাইপের প্রশ্নগুলো সবাই ভুল করবে। যদি বলে যে নোবিয়াম এবং জার্মেনিয়ামের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ থাকবে না, তাহলে 23.3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায়, 23.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ থাকবে না। এই তাপমাত্রার নিচে যেটা, এই তাপমাত্রার নিচে এদের সংকট তাপমাত্রার নিচে রোধ থাকবে না।
রোধ শূন্য। ইনশাল্লাহ হয়ে যাবে, এই গল্প বাদ দেয়। তাহলে এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে যে নিচের কোনটি রোধ থাকবে না। ঠিক আছে, সুপার কন্ডাক্টর বোঝা গেছে। চলে আয়, এরপরে চলে আয় তড়িৎ সুপরিবাহী সকল প্রকার ধাতু, আর হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী যেটা, অর্ধ পরিবাহী মনে রাখবা, অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম। তো ভাইয়া যদি বলে যে কোন গ্রুপগুলা অর্ধ পরিবাহী, কোন গ্রুপগুলা অর্ধ পরিবাহী, লিখবা গ্রুপ 14। গ্রুপ 14 অথবা 4A, এটা হচ্ছে গ্রুপ। যদি বলে কোন গ্রুপটা অর্ধ পরিবাহী, তাহলে এটা লিখে দিবা। ঠিক আছে, নিচের কোন গ্রুপটা অর্ধ পরিবাহীর মতো বা সেমিকন্ডাক্টরের মতো কাজ করে, তাহলে 4A গ্রুপ। ক্লিয়ার কিনা? এই সকলে ক্লিয়ার? সকলে ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখা যায় অধাতু হওয়া সত্ত্বেও ধাতব পরিবাহীর মতো আচরণ করতেছে। গ্রাফাইট অধাতু হওয়ার সত্ত্বেও, দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে কেন? হওয়ার পরেও তড়িৎ পরিবহন করে কেন? করে বলো তো, কেন করে বলো? তড়িৎ পরিবহন করে কারণ কারণ এর একটি করে মুক্ত ইলেকট্রন থাকে। ভালো করে বুঝবা, মুক্ত ইলেকট্রন থাকে। তার মানে মুক্ত ইলেকট্রন মানে sp2 হাইব্রিডাইজ থাকে, একটা মুক্ত ইলেকট্রন থাকবে। এই মুক্ত ইলেকট্রনটা তড়িৎ পরিবহন করে। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে কারণ এটার একটা মুক্ত ইলেকট্রন থাকে। তোরা ইয়ে করিস না, আমি তোদেরকে স্লাইড দিয়ে দিব আজকে। আমি স্লাইড দেই না কারণ তোরা তুলিস না এই জন্য। এরপরে চলে আসো, কোন তরল, ভালো করে বুঝবা, কোন তরল, প্রশ্নগুলো বুঝো, কোন তরল তড়িৎ পরিবাহী বা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী বা ধাতব পরিবাহী? একমাত্র মার্কারি এই তরলটা ইলেকট্রনীয় অথবা তোমার হচ্ছে ধাতব পরিবাহীর মতো আচরণ করতেছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, চলে আসেন এরপরে যে টপিকসটা, সেটা আপনারা জানেন যে ইলেকট্রনীয় পরিবাহী এবং ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য। ইলেকট্রনীয় পরিবাহী আর ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য। ঠিক আছে, ইলেকট্রনীয় পরিবাহী আর ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য। তো খুবই সহজ বিষয়টা, এখানে কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখলেই হবে। তোমাদের যেহেতু এটা একাডেমিক না, সেটা এত কিছু পড়ার দরকার নাই। দেখো, ইলেকট্রনীয় পরিবাহী যেটা হয়, এটা ইলেকট্রনের প্রবাহ হতে হয়। ভালো করে বুঝবেন, বৈশিষ্ট্যগুলো পড়লেই অ্যান্সার চলে আসবে। আর এই জায়গাটাতে আপনার ইলেকট্রনীয় পরিবাহীতে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, ইলেকট্রনীয় পরিবাহীতে কার সূত্র প্রযোজ্য? ফ্যারাডের সূত্র। আচ্ছা, ধাতব পরিবাহীতে দেখবা যে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে চলে, বা আয়ন, তোমার হচ্ছে, সরি এইটা মুক্ত ইলেকট্রন, এটা ভুল দেখছি, এটা হচ্ছে আয়ন চলাচল। এই তোমার ধাতব পরিবাহী হচ্ছে ইলেকট্রন, উল্টা পাল্টা লিখছি, দুইটাই তো সেম জিনিস। এটার মধ্যে আবার কেন পার্থক্য থাকবে? দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহী, দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহীর মধ্যে একটা ইম্পর্টেন্ট যে কয়েকটা পার্ট। তড়িৎ বিশ্লেষ্য এখানে হচ্ছে দেখা যায় বেশিরভাগ আয়নের যে তোমার চলাচল হয়, আয়নের চলাচলের মাধ্যমে। এখানে তড়িৎ পরিবহন আয়নের চলাচলের মাধ্যমে। আর ধাতব পরিবাহী অথবা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ। এইটা মেইনলি মুক্ত ইলেকট্রন, ভালো করে বুঝবেন, এটা মেইনলি মুক্ত ইলেকট্রন। ক্লিয়ার? এটা মেইনলি কি বলেন দেখি? মুক্ত ইলেকট্রন। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে দেখা যায় এটা হচ্ছে আপনার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে
আপনার ফ্যারাডে সূত্রটা প্রযোজ্য হয়। ঠিক আছে, বলবেন যে ফ্যারাডে সূত্র নিচের কোনটির জন্য প্রযোজ্য? ফ্যারাডে সূত্র প্রযোজ্য, যেগুলা বলতেছি জাস্ট এটাই। আর ধাতব পরিবাহীতে দেখবা কুলম্বের সূত্র প্রযোজ্য, Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাপমাত্রা দুইটাই নির্ভরশীল। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা, এইটার হচ্ছে তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু পরিবহন ক্ষমতা, এটা মনে রাখবা। তাহলে তাপমাত্রা বাড়লে, ভালো করে বুঝবা, তাপমাত্রা বাড়লে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবহন ক্ষমতা বাড়ে। এই পরিবহন ক্ষমতা বাড়ার কারণটা হচ্ছে আয়নের দ্রুত চলাচল। আয়নের দ্রুত চলাচল, এটা বারবার পরীক্ষায় আসে। চলাচল, যে নিচের কোনটির কারণে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বাড়ে, তাহলে বলবো আয়নের দ্রুত চলাচল। অপরদিকে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধির কারণে তোমার হচ্ছে ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতা হ্রাস পায়, তাহলে তাপমাত্রা ইজ প্রপোর্শনাল টু 1 বাই পরিবহন ক্ষমতা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তাহলে তাপমাত্রার যে হিসাবটা সেটা একটু ভালো মতো পড়বেন। তাপমাত্রার হিসাবটা একটু ভালো মতো পড়বেন, যে তাপমাত্রা বাড়লে কোনটির পরিবহন ক্ষমতা বাড়ে আর তাপমাত্রা বাড়লে কোনটির পরিবহন ক্ষমতা কমে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখা যায় যে এখানে চাপের ক্ষেত্রেও চাপ ইজ প্রপোর্শনাল টু পরিবাহিত বা পরিবহন ক্ষমতা, বাট এখানে চাপের কোনো প্রভাব নাই। যেই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি সেই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই নোট ডাউন করতে হবে এবং এই পয়েন্টগুলোই শুধুমাত্র পড়ে যাবেন আপনি। আপনাকে এর বাইরে কোনো কিছু পড়তে হবে না, আপনাকে এই পয়েন্টগুলোই পড়তে হবে। যে আয়নের চলাচল কোনটা, ফ্যারাডে সূত্র কোনটা, তাপমাত্রা পরিবহন, তাপমাত্রা বাড়লে কি হয়, পরিবহন ক্ষমতা বাড়ে না কমে, এই জিনিসগুলো পড়লেই আপনার মোটামুটি এই জিনিসটা কভার হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? দেখেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আরেকটা টপিকস, যে এই যে আপনার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা হচ্ছে তড়িৎ আর এটা হচ্ছে ধাতব। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দেখবেন শুধুমাত্র গলিত অথবা জলীয় অবস্থায় ইয়ে হয়, গলিত বা জলীয় দ্রবণের জন্য প্রযোজ্য। আর যেটা ধাতব পরিবাহী, এটা একমাত্র জলীয় না, একমাত্র তরল অবস্থায় শুধুমাত্র মার্কারিটা হয়, এটা ধাতুর ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, খুবই ভালো কথা। এখন চলে আসেন, এইটা যে তড়িৎ প্রবাহের প্রচলিত ইলেকট্রনের দিকের বিপরীত দিকে ঘটে, এটা যে তড়িৎ প্রবাহটা, এটা লিখে নেন। তড়িৎ প্রবাহ আপনার আয়নের প্রবাহের দিকে হবে। আর এটা হবে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের দিকের বিপরীতে ঘটে। এই কয়েকটা জিনিস ভালো মতো পড়বেন। হ্যাঁ, তড়িৎ প্রবাহটা কোন দিকে ঘটে, কোন দিকে যায় না, কার ক্ষেত্রে কোন সূত্রটা প্রযোজ্য হয়, দ্যাটস ইট। আয়নের চলাচল, মুক্ত ইলেকট্রনের মাধ্যমে চলাচল, চাপের প্রভাব কার আছে, চাপের প্রভাব কার নেই, দ্যাটস ইট। এই কয়েকটা পড়লে কথা বুঝিয়েন। আমার কথাগুলো বুঝলে আপনি মোটামুটি ভাবে মানে এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো সেমিকন্ডাক্টরের দিকে একটু দেখা যাক, যে সেমিকন্ডাক্টর যেটা,
ইজ প্রপোর্শনাল টু সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা ইজ প্রপোর্শনাল টু, দেখেন, সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা ইজ প্রপোর্শনাল টু তাপমাত্রা। তাহলে তাপমাত্রা যখন বাড়বে সেমিকন্ডাক্টরের পরিবাহিতাটাও বেড়ে যাবে। এটা পড়বেন, এটা হচ্ছে আসছিল দেখা যায় যে হাজী দানেশ, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী, এগুলাতে পরীক্ষায় আসছিল। ঠিক আছে, যেমন তড়িৎ বিশ্লেষ্যে বলেন দেখি, প্রশ্নগুলা বলেন, আমি প্রশ্নগুলো আসি। তড়িৎ বিশ্লেষ্যে নিচের কিসের সাহায্যে তড়িৎ পরিবহন ঘটে? কিসের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্যে কিসের সাহায্যে তড়িৎ পরিবহন ঘটে? সবাই বলেন, তড়িৎ বিশ্লেষ্যে কিসের সাহায্যে পরিবহন ঘটে? এটা হাজী দানেশের কোশ্চেন 2016-17 সালে। বলেন, তড়িৎ বিশ্লেষ্যে কিসের সাহায্যে তড়িৎ পরিবহন ঘটে? বলেন দেখি, বলেন দেখি, বলেন তাড়াতাড়ি বলেন। আয়নের সাহায্যে, এইটাই বলছে, এটা পরীক্ষায় চলে আসছে। তারপরে বলছে যে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? আপনি জানেন কার্বন টেট্রাক্লোরাইড আপনি তড়িৎ বিশ্লেষ্য না, সুগার তড়িৎ বিশ্লেষ্য না। দেয়া আছে কপার সালফেট আর একটা কপার অক্সাইড। আপনি জানেন কপার সালফেট একটা লবণ, অক্সাইড গুলো সাধারণত হয় না, অক্সাইড গুলো হচ্ছে অদ্রবণীয় অবস্থায় থাকবে। তো অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো সাধারণত দেখা যায় যে পানিতে অদ্রবণীয় অবস্থায় থাকে। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এই যে কপারের সল্ট, সকল প্রকার সল্ট গুলো তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এই জিনিসগুলা যদি আপনি ভালো মতো পড়েন তাহলে দেখবেন যে আপনি ইজিলি পারবেন। যত প্রকার তীব্র অ্যাসিড আছে সবগুলা কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তাহলে আপনি বলেন তো এইচ, আমি আপনাকে একটা কোশ্চেন বলি যে HCl, H2SO4, H3PO4, HClO4, এখন বলেন তো কোনটা সব থেকে বেশি তড়িৎ বিশ্লেষ্য? কোনটা সব থেকে বেশি তড়িৎ বিশ্লেষ্য? হ্যাঁ ঠিক আছে, কোনটা বেশি তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা? এইটা না, এইটা না, এইটা না, এইটা? আমি কনফিউজিং কোশ্চেন দিলাম, বলেন। না, HClO4। দেখবেন যে সব থেকে তীব্র অ্যাসিডটা, যেটা সব থেকে তীব্র অ্যাসিড, সেটা সব থেকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সব থেকে তীব্র অ্যাসিডটা, এখানেই তো ট্রিক্সটা। সবগুলাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এদের মধ্যে তীব্র হচ্ছে এ সব থেকে তীব্র অ্যাসিড, তাহলে এটা হবে এ সব থেকে তীব্র অ্যাসিড, এটা হবে। ঠিক আছে, চলে আসে। যেহেতু আপনাদের শর্ট সিলেবাসের কথা বলছে, কিন্তু আমি তাও একটু ব্রড সিলেবাসের কয়েকটা জিনিস পড়াবো। সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, যেটা সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এই বিইউপি থেকে পরীক্ষা দিচ্ছে এই কয়েকজনের মধ্যে, আমি যেগুলা পড়াচ্ছি শুধু এগুলা পড়বা। আপেক্ষিক পরিবাহিতা, এরপরে চলে আসো তুল্য পরিবাহিতা, শুধু এগুলা পড়বা, কারণ হচ্ছে রিস্ক নেওয়া যাবে না। কারণ তোমরা এমন অবস্থা যে তোমাদের আর রিস্ক নেওয়ার সময় নেই। মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তিনটা। চলে আসেন, কি কি পড়বো? আপেক্ষিক পরিবাহিতা কি দ্বারা প্রকাশ করা হয়? আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। আমি যা পড়াচ্ছি এটাই পড়বেন, কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে না কেন? সুন্দর করতে হবে এটা। কাপ্পা দ্বারা প্রকাশ করতেছেন, কাপ্পা দ্বারা প্রকাশ করতেছেন। কাপ্পা ইজ ইকুয়াল টু কি? কাপ্পা ইজ ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড বাই হচ্ছে আর এ। কাপ্পা ইজ ইকুয়াল টু কি? আপেক্ষিক পরিবাহিতা কি?
আপেক্ষিক রোধের উল্টাটা, ঠিক আছে, আপেক্ষিক রোধের উল্টাটা, আর কিছু না। এখন দেখেন এই আপনার দেখেন এল বাই আর, ভালো করে বুঝবেন, এল বাই আর ইকুয়াল টু কিন্তু কি লেখা যায়, এল লেখা যায়, তাহলে 1/a আসবে, ঠিক আছে। এল বাই আর বলি, 1/r ইকুয়াল টু কি, এল লেখা যায়, 1/r ইকুয়াল টু কি, এল লেখা যায়। তাহলে দেখেন, তাহলে আপনি এইটা লিখতে পারেন না যে 1/r ইন্টু হচ্ছে এল বাই এ, লিখতে পারেন কিনা বলেন, লিখতে পারেন কিনা, ঠান্ডা মাথায় বুঝবেন, এখানে এই পড়া শেষ। তাহলে এটা এল ইন্টু এল ডিভাইডেড বাই এ, এই এল ডিভাইডেড বাই এ যে আছে এইটা ভালো মতো পড়বেন, এল ডিভাইডেড বাই এ, এল ডিভাইডেড বাই এ, এটাকে কি বলা হয় বলেন তো, এল ডিভাইডেড বাই এ কে কি বলা হয় বলেন, তাড়াতাড়ি বলেন। এটাকে বলা হয় কোষ ধ্রুবক। কি বলা হয়, কোষ ধ্রুবক। এটা বারবার আসে যে কোষ ধ্রুবক কোনটি নির্ণয় করো, কোষ ধ্রুবক নির্ণয় করো এল বাই এ, কোষ ধ্রুবক নির্ণয় করো এল বাই এ, কোষ ধ্রুবক নির্ণয় করো এল বাই এ। ভাই আর কি কি পড়বো এখান থেকে, ইউনিট পড়বেন, দ্যাটস ইট, আর কিছু পড়া লাগবে না এখান থেকে, ইউনিট পড়বেন। ইউনিট কোনগুলা পড়বেন, এসআই ইউনিটটা পড়বেন, আর একটা হচ্ছে সিজিএস টা পড়বেন। যেগুলা বলতেছি এগুলাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। চলে আসেন, সিজিএস ইউনিট হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার। এই ওহমকে আবার মোহ লেখা যায়, মোহ পার সেন্টিমিটার, এটা লেখা যায় দুইটাই, ঠিক আছে, পার ওহম পার সেন্টিমিটার বা মোহ পার সেন্টিমিটার। এসআই এককে সিমেন্স পার মিটার, দ্যাটস ইট, শেষ। এখন আসেন তুল্য পরিবাহিতা। ভাইয়া তুল্য পরিবাহিতা কেমনে কি করব, তুল্য পরিবাহিতা আপনি জানেন এখানে তুল্যাঙ্ক বা তুল্য ভরের একটা রিলেশন থাকবে, আপনি জানেন এখানে তুল্যাঙ্ক বা তুল্য ভরের একটা কি থাকবে, রিলেশন থাকবে। তাহলে এটা lambda is equal to কাপ্পা ইন্টু 1000 সিসি ডিভাইডেড বাই হচ্ছে সি, ঠিক আছে, 1000 সিসি ডিভাইডেড বাই কত, সি। এটা হচ্ছে আমার তুল্য পরিবাহিতা। তাহলে তুল্য পরিবাহিতার কি কি পড়বেন, ইউনিট পড়বেন, সিজিএস ইউনিটে পড়বেন, এটা সিজিএস ইউনিট হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার স্কয়ার গ্রাম পার ইকুইভ্যালেন্ট, লেখেন পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। এটা আবার এসআই ইউনিট পড়েন, এসআই ইউনিট কি পড়বেন, সিমেন্স মিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1, ঠিক আছে। হ্যাঁ গিবসের সূত্র পড়ে নিবা, গিবস ফ্রি এনার্জি সূত্র পড়বা, গিবস ফ্রি এনার্জি সূত্র পড়বা, ঠিক আছে। এই যে এখানে বুঝতে পারতেছেন এখানে পরিবাহিতার একক আসবে হচ্ছে সিমেন্স, এই সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক, ঠিক আছে, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। মোলার পরিবাহিতাটা কি জিনিস ভাইয়া, মোলার পরিবাহিতাটা কি জিনিস, যখন মোলারের সাথে সম্পর্ক থাকবে, কাপ্পা ইন্টু 1000 সিসি ডিভাইডেড বাই হচ্ছে এম, এটা হচ্ছে মোলার, এম ফর মোলার, এম ফর মোলার। তাহলে দেখো সিজিএস ইউনিটটা পড়বেন, সিজিএস ইউনিটটা ওই একই, পার ওহম সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1, ঠিক আছে, পার ওহম সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স 1। তাহলে এসআই ইউনিটটা কি হবে, সিমেন্স মিটার স্কয়ার মোল ইনভার্স 1, এটা এসআই ইউনিট। কথা বুঝতে পারছেন, কথা কি ক্লিয়ার আমার, কথা ক্লিয়ার হইলে বলবেন, কথা ক্লিয়ার হইলে বলবেন। এখন এই যে আপেক্ষিক পরিবাহিতা পড়লাম, আপেক্ষিক পরিবাহিতাকে আমি কাপ্পা দ্বারা প্রকাশ করছি, তুল্য পরিবাহিতা পড়ছি, মোলার পরিবাহিতা পড়ছি, এইগুলা যে
তোমার ঘনমাত্রার সাথে রিলেটেড এই জিনিসগুলো পড়বেন, যে ঘনমাত্রার পরিবর্তনে দেখেন চলে আসে, দেখা যায় যে কোনটা কার উপর ডিপেন্ড করে এটা পড়া দরকার। 6 জন আছেন, 38 মিনিট হয়েছে, খুব বেশিক্ষণ হয় নাই। ও দেখছি পরিবাহিতার একক সিমেন্স আমি পড়াই দিচ্ছি অলরেডি। এই যে পরিবাহিতার একক সিমেন্স, ঠিক আছে, ওহম পার ওহম, মানে পরিবাহিতার উল্টা রোধের একক। ওহম, ওহম হচ্ছে কি রোধের একক, এই ওহম হচ্ছে রোধের একক, ঠিক আছে। আর পার ওহম মানে কি, পার ওহম মানে এল, ঠিক আছে, রোধের উল্টা পরিবাহিতার একক পার ওহম আসতে পারে। চলে আসেন, চলে আসেন, লেখেন যে যদি আপনি তীব্র তড়িৎ বিশ্লেষণ নেন, তীব্র তড়িৎ বিশ্লেষণ যেগুলা পড়াচ্ছি এগুলাই পড়বেন, কিন্তু বারবার বলতেছি এর বাইরে কোশ্চিন যাবে না। তীব্র তড়িৎ বিশ্লেষণ, এর তড়িৎ বিশ্লেষে যখন আপনি ঘনমাত্রা হ্রাস করবেন, ঘনমাত্রা হ্রাস ইজ প্রপোর্শনাল টু তুল্য পরিবাহিতা। আচ্ছা, তার মানে যখন আপনি ঘনমাত্রা দ্যাট মিনস কনসেন্ট্রেশন যখন আপনি লো করবেন, তুল্য পরিবাহিতা দ্যাট মিনস ল্যামডাটা তখন বেড়ে যাবে। দ্যাটস ইট, শেষ। আপনি যখন কনসেন্ট্রেশন লো করবেন, আবারও বলি, কনসেন্ট্রেশন যখন আপনি লো করবেন তখন তুল্য পরিবাহিতাটা কি হবে ভাইয়া, বেড়ে যাবে, ঠিক আছে, তুল্য পরিবাহিতাটা বেড়ে যাবে। কমন সেন্স খাটান, তাতেই হবে, ঠিক আছে। যদি আপনি এই জায়গাটাতে মৃদু তড়িৎ বিশ্লেষণ নেন, মৃদু তড়িৎ বিশ্লেষণ, এই যে তুল্য পরিবাহিতাটা বাড়বে, এটা সরল রৈখিক ভাবে বাড়বে, সরল রৈখিক ভাবে বাড়বে এই যে তুল্য পরিবাহিতাটা। বাট যদি আপনি মৃদু তড়িৎ বিশ্লেষণ নেন, সেম ঘনমাত্রা আপনি হ্রাস করবেন, তড়িৎ পরিবাহিতা তুল্য পরিবাহিতা বাড়বে। ঘনমাত্রা হ্রাস করবেন, তুল্য পরিবাহিতাটা বাড়বে। বাট এই যে বাড়বে যেটা, দ্যাট মিনস কনসেন্ট্রেশন যখন আপনি লো করবেন ল্যামডা বেড়ে যাবে, কিন্তু এইটা বাড়বে হচ্ছে বক্রভাবে। দ্যাটস ইট, শেষ। কিছুই বুঝবেন না, আপনারা এগুলা পড়েন নাই যদিও, দাতার দল সব। এটা কে, এটাকে আমি প্রথম দেখলাম, ফাহমিদা ফাইজা পৃথুলা, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে আমি আজকে প্রথম দেখলাম আপামনি, আপনারা তো একজন পণ্ডিত। দেখেন, তীব্র তড়িৎ বিশ্লেষণ, তীব্র তড়িৎ বিশ্লেষে যখন তুমি ঘনমাত্রাটা হ্রাস করবা তুল্য পরিবাহিতাটা বেড়ে যাবে, কিন্তু বাড়বে কিভাবে, সরল রৈখিক ভাবে। বাড়বে কিভাবে ভাইয়া, সরল রৈখিক ভাবে। আবার যখন দেখবা যে, আমি যদি এখানে একটু গ্রাফটা ড্র করি, আমি তোমাকে একটু দেখাই, দেখেন এটা কম, এটা কম, এটা মনে করেন 0.001। তাহলে দেখো ঘনমাত্রা হ্রাস করছো, ঘনমাত্রা এখানে ছিল 1, 1 থেকে এখানে নিয়ে গেছো, তাহলে এটা হচ্ছে পরিবাহিতা। তাহলে কি হবে, এই যে তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য এই যে লাইনটা হবে, সেই লাইনটা হবে এরকম, সেই লাইনটা হবে এরকম। বাট যখনই তুমি মৃদু তড়িৎ বিশ্লেষণ নিবা, আবারও বলি, যখনই তুমি মৃদু তড়িৎ বিশ্লেষণ নিবা, সেই লাইনটা হয়ে যাবে কার্ভ। দেখো যখনই তুমি মৃদু তড়িৎ বিশ্লেষণ নিলা, তখন ওই লাইনটা হয়ে যাবে কার্ভ, এই যেরকম হয়ে যাবে।
তার মানে CH3COOH, এটা CH। তাহলে তুল্য পরিবাহিতাটা বুঝতে পারছো কিভাবে বাড়বে কিভাবে কমবে? এইটাই বুঝাইছি যে ঘনমাত্রা হ্রাস করছে, এটা বেড়ে গেছে, এটা বাড়ছে, কিন্তু দেখো এটা কার্ভ আকারে বাড়ছে, এই যে কার্ভ। বুঝছো, এটা কার্ভ আকারে বাড়ছে। এইবার বুঝা গেছে? ওকে, চলে আসেন। তাহলে এটা বোঝা গেছে। আচ্ছা, এখন চলে আসি, ঘনমাত্রা বোঝা গেছে, ঠিক আছে। এখন দেখেন কোন তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে কার কার? তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভরশীলতা। এটা নির্ভর করে কার কার উপর? দেখেন, পরিবাহিতা নির্ভর করতেছে একটা হচ্ছে আয়ন সংখ্যা, আয়নগুলোর গতিবেগ। ঠিক আছে, আয়ন সংখ্যা এবং আয়নগুলোর গতিবেগের উপর। এখন চলে আসি, এইটা নির্ভর করতেছে, খুবই ভালো কথা। এইটা আমি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য ঘনমাত্রা হ্রাস তুল্য পরিবাহিতার হিসাব করলাম। আমি দেখেন এখানে কি কার পরিবাহিতা হিসাব করছি, আমি এখানে তুল্য পরিবাহিতার হিসাব করছি। বা যদি আমি আপনাকে বলি যে তীব্র তড়িৎ বিশ্লেষে ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতাও হ্রাস পায়, তার মানে তুল্য পরিবাহিতাটা হ্রাস পাইলে, ঘনমাত্রা হ্রাস পাইলে আপেক্ষিক পরিবাহিতাটা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে দেখেন এইটা ভুল লিখছি, আমি এটা একটু ভুল লিখছি। এটা আপনি এইভাবে না লিখে 1/, তুল্য পরিবাহিতা লিখুন, তাহলে বেটার হবে। 1/, তুল্য পরিবাহিতা। দ্যাট মিনস ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, তুল্য পরিবাহিতাটা বেড়ে যাবে। এটাও লিখেন 1/, তুল্য পরিবাহিতা। বাট এই জায়গায় যখন আপনি দেখবেন ঘনমাত্রা হ্রাস is proportional to আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, গুড। এইটা লেখেন আপেক্ষিক পরিবাহিতা, দ্যাট মিনস ঘনমাত্রা হ্রাস পাবে, আপেক্ষিক পরিবাহিতা কমে যাবে। বাট এইগুলা কিন্তু বেড়ে যাবে, এই বেড়ে যাওয়াটা দেখেন, ঠিক আছে, বেড়ে যাওয়াটা দেখবেন। একটু দাঁড়ান তো, কে মেসেজ দিল? এটা টপ আসছে। তাহলে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, আরে শিট, ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, আপেক্ষিক পরিবাহিতাও হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝবেন ভালো মতো। আরেকটা দেখেন যে এই জায়গাটাতে আবার এটা হচ্ছে তীব্রর জন্য, তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য। আর যদি এটা মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য হয়, ফর মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য হয়, সেক্ষেত্রে দেখবেন ঘনমাত্রা হ্রাস
proportional to ঘনমাত্রার হ্রাস না বলে বৃদ্ধি দেখি, বৃদ্ধি is proportional to এটাও দেখেন, এটা মৃদুর জন্য শুধুমাত্র প্রযোজ্য, এটা মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য শুধুমাত্র প্রযোজ্য। আচ্ছা, যদি আমি এই জায়গাটাতে বলি, এটা যদি বলি যে ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে তুল্য পরিবাহিতাটা বাড়বে না কমবে, ঘনমাত্রাটা যদি বেড়ে যায় তাহলে তুল্য পরিবাহিতাটা বাড়বে না কমবে, এটা বল। ঘনমাত্রাটা বেড়ে গেলে তুল্য পরিবাহিতাটা বাড়বে না কমবে, এটা বল। দেখেন যা পড়াচ্ছি তাই আসবে, ঘনমাত্রাটা বেড়ে গেল তুল্য পরিবাহিতাটা বাড়বে না। তো বলেন এই তুল্য পরিবাহিতাটার ক্ষেত্রে ঘনমাত্রা বাড়লো তুল্য পরিবাহিতাটা বাড়বে না, কমবে। ভেরি গুড, তুল্য পরিবাহিতাটা হ্রাস পাবে। এই জিনিসগুলো শুধুমাত্র এইভাবে পড়বেন না, যেভাবে পড়াইছি সেভাবেও করবেন, ঠিক উল্টা ভাবেও করবেন। ক্লিয়ার? ঠিক আছে, গুড। ঠিক আছে, তো ঘনমাত্রা বৃদ্ধি পাইলে তুল্য পরিবাহিতাটা কমে যাবে। ঠিক আছে, এখন চলে আসি তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতার আয়ন সংখ্যা এবং এটার উপর ডিপেন্ড করতেছে, এই জিনিসটা পড়বেন ভালো মতো। দ্যাটস ইট, শেষ। এখন কিছু কিছু আমরা মানে বিষয়ের জ্ঞান লাভ করব, যে কিছু সংজ্ঞা টাইপের কিছু পড়ব, কিছু ইকুয়েশন পড়ব, কিছু ইকুয়েশন পড়বো। সেই ইকুয়েশন গুলো একটু দেখেন, ইকুয়েশন গুলো খুবই সহজ। তড়িৎ বিভব V is equal to হচ্ছে কাজ বাই চার্জ, কাজ ডিভাইডেড বাই হচ্ছে চার্জ। এরপরে আসি কোষ বিভব বা তড়িৎ চালক শক্তি। কোষ বিভব যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, W ডিভাইডেড বাই কিউ, ওই একই জিনিস, W ডিভাইডেড বাই কিউ, চার্জ। এরপরে চলে আসো তড়িৎ মাত্রা বা তড়িৎ প্রবাহ। I is equal to Q divided by হচ্ছে T, চার্জ বাই সময়। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এইটার একক হচ্ছে জুল পার কুলম, অথবা এটাকে আমরা ভোল্টও বলতে পারি, এটারও ভোল্ট অথবা জুল পার কুলম সেম। এরপরে চলে আসেন এরপরে চলে আসবেন এরপরে চলে আসি, তাহলে এইখান থেকে আপনি আসেন যে কিউ ইকুয়াল টু কত, আইটি। কিউ ইকুয়াল টু কত ভাইয়া, আইটি। এরপরে চলে আসি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেড ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এটা পড়বেন, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে গ্রাম পার কুলম। এটা এই জেটের ইউনিটটা আসবে, এটা ভালো মতো পড়বেন যে জেটের ইউনিটটা কত, গ্রাম পার কুলম। দ্যাটস ইট, শেষ। এখান থেকে এই কয়েকটা পার্ট পড়বেন, তাতেই হবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? এই জায়গাগুলো বোঝা গেছে। আমরা আসবো এগুলো, ম্যাথ নিয়ে আসবো। চলে আসেন ফ্যারাডের প্রথম সূত্র। কি বোঝা গেছে পোলাপাইন? আজকে দেখি পোলাপাইন ভালোই আছে, খুবই ভালো কথা। আচ্ছা, কোষ ধ্রুবক নিয়ে একটা ম্যাথ করাই দিই আগে, ফ্যারাডের প্রথম সূত্র পড়ার আগে। চলে আসেন এই ইয়ে নিয়ে কিছু ম্যাথ প্রবলেম দেখি আগে।
যে ম্যাথ প্রবলেম গুলো আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ম্যাথ প্রবলেম যেমন আপনি যদি ধরেন যে লেখেন কোশ্চিন একটা, কোন পরিবাহীর লেখেন কোন পরিবাহীর কোষের তড়িৎদ্বারের মাত্রা মাত্রা 0.90 সেন্টিমিটার এবং 1.005 সেন্টিমিটার এবং তড়িৎদ্বার দুইটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব 4.5 সেন্টিমিটার হলে কোষ ধ্রুবক কত? খুব ইজি একটা কোশ্চিন, ঠান্ডা মাথায় দেখেন, খুবই ইজি একটা কোশ্চিন। কোন তড়িৎবাহী মাত্রা বলা আছে, মাত্রা বলতে ডাইমেনশন, ওই ডাইমেনশন বলা আছে, দ্যাট মিন্স এটা দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ, তার মানে ক্ষেত্রফল বের করতে পারবেন। a is equal to কত? 0.90 সেন্টিমিটার ইনটু 1, তার মানে আসবে হচ্ছে 0.9 সেন্টিমিটার স্কয়ার। দ্যাটস ইট, শেষ। এখানেও সেন্টিমিটার দেয়া আছে, তার মানে আমার ইউনিট চেঞ্জ করতে হবে না। এটাও যেহেতু সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তার মানে ইউনিট চেঞ্জ করতে হবে না। তার মানে আমার মধ্যবর্তী দূরত্ব l is equal to কত? 4.5। তাহলে আমার কোষ ধ্রুবক কত আসবে? কোষ ধ্রুবক কত আসবে? l ডিভাইডেড বাই হচ্ছে a, তার মানে কোষ ধ্রুবক হচ্ছে 4.5 ডিভাইডেড বাই 0.9। 0.9 মানে 4.5 এর না, 4.9 এর কাছাকাছি, তাহলে 4.95 বা 97, এই তো, দ্যাটস ইট, শেষ। পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার, l ডিভাইডেড বাই a। তাহলে দেখেন কোষ ধ্রুবক আসবে এটা। আপনি শিওর থাকেন 90% স্টুডেন্ট জানবেই না যে কোষ ধ্রুবকটা কি। কোষ ধ্রুবকটা কি সেটা 90% স্টুডেন্ট জানবেই না, যে হোয়াট ইজ দ্য সেল কনস্ট্যান্ট। কথা বুঝতে পারছেন? এল ডিভাইডেড বাই এ করবেন, অ্যান্সার চলে আসবে। ফ্যারাডের প্রথম সূত্র। কথা বলতে এই বড় হাতের এল দিছিস কেন? কানের নিচে বাড়ি মারবো একদম, কলি বিয়াদব, কমন সেন্স নাই। বড় হাতের এল মানে কি? তড়িৎ পরিবাহিতা, দূরত্ব এটা, গাধা কোথাকার, গর্ধব, ছাগল। ফ্যারাডের প্রথম সূত্র বলছে কি যে দেখ, ডাব্লু ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কিউ। সে কি বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের যে পরিমাণ, অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের যে পরিমাণটা, সেটা তার বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। মনে হয় বুঝাইতে পারি নাই, একটু ভালো মতো পড়বা। যে একটা ইলেকট্রড থাকে, ভালো করে বুঝবা, ইলেকট্রড গুলো তোমরা চিনো, অ্যানোড আর ক্যাথোড। লেখেন ও ছোটই এটা, লেখেন একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, কোনটা ধনাত্মক তড়িৎদ্বার আর কোনটা ঋণাত্মক তড়িৎদ্বার বলেন? কোনটা ধনাত্মক তড়িৎদ্বার আর কোনটা ঋণাত্মক তড়িৎদ্বার বলেন? কোনটা ধনাত্মক তড়িৎদ্বার, কোনটা ঋণাত্মক তড়িৎদ্বার বলেন? অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয় বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি ফাস্ট করবেন। অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়? তাড়াতাড়ি বলবেন, জলদি জলদি।
এই তাড়াতাড়ি বল না রে গাধার দলগুলা, কানে নিচে বাড়ি মারা উচিত। অ্যানোডে জারণ হয়, অ্যানোডে জারণ হয়, আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হয়। খুবই ভালো। এখন মেবি এখনো, হ্যাঁ, কোনটা ধনাত্মক তড়িৎদ্বার কোনটা ঋণাত্মক তড়িৎদ্বার বল? কোনটা বল? আচ্ছা, অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এটুকু বুঝতে পারছিস? এটুকু বুঝতে পারছিস? গুড, ঋণাত্মক তড়িৎদ্বার। আচ্ছা, খুবই ভালো। এই তো, ভেরি গুড। এখন চলে আসো, এখন বলো তো, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়? আচ্ছা, গুলাই যায় এইভাবে দেখ। অ্যানোড হচ্ছে এ দিয়ে শুরু হয়, এ প্লাস মানে এ প্লাস, বুঝোস কিন্তু অ্যানোড এ দিয়ে শুরু হয়, নাম দিয়ে মনে রাখবি, ঠিক আছে, কবিতা না। অ্যানোড তোমার হচ্ছে এ প্লাস, এ দিয়ে অ্যানোড এ প্লাস, মানে প্লাস হচ্ছে ধনাত্মক, সি মাইনাস, সি মাইনাস খুবই খারাপ রেজাল্ট, তাহলে এটা ঋণাত্মক, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, এখন চলে আসো, কি বলতে চাইলাম, কোনটা ক্ষয়প্রাপ্ত হয়? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না ক্যাথোড ক্ষয়প্রাপ্ত হয়? ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না ক্যাথোড? তাড়াতাড়ি বলো। গাধা, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় না ক্যাথোড? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্যাথোডে গিয়ে হচ্ছে জমা হয়। অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডে গিয়ে জমা হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে যে পরিমাণ পদার্থটা, ভালো করে বুঝো, যে পরিমাণ পদার্থটা ক্ষয়প্রাপ্ত হয়, যে পরিমাণ পদার্থটা, সেম পরিমাণ পদার্থ জমা হবে, যেইটুকু পদার্থ ক্ষয়প্রাপ্ত হবে সেইটুকু পরিমাণ জমা হবে। এই যে জমা হওয়াটা, সেটা হচ্ছে তার তড়িৎ প্রবাহের সমানুপাতিক, এটাই বলছিল হচ্ছে আমার ফ্যারাডে। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে জেড কিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড আইটি, কিউ ইকুয়াল টু আইটি, এর আগে পড়াইছি। আবার জেড ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবা, জেড ইজ ইকুয়াল টু এম আইটি ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু 96,500 কুলম্ব। যদি আপনার এটা কুলম্বে চায়, ভালো করে বুঝবা, যদি আপনার এটা কুলম্বে চায় তাহলে আপনি 96,500 দিয়ে ভাগ করবেন। আবারও বলি, যদি কুলম্বে চায়, কত কুলম্ব, কুলম্বের যদি হিসাব করেন তাহলে এইভাবে করবেন, আর যদি ফ্যারাডের হিসাব করেন এখান থেকে মারে দিবেন। ফ্যারাডের হিসাব করলে আপনি অন্যভাবে করবেন, কুলম্বের হিসাব করলে আপনি অন্যভাবে করবেন। আপনি এই কথা বুঝতে পারছেন? যদি ফ্যারাডের হিসাব করেন তাহলে একভাবে করবেন, কুলম্বের হিসাব করলে আপনি আরেকভাবে করবেন। কথা বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, তাতেই আপনি 1 মার্ক কমন পাই যাচ্ছেন এখান থেকে। তাহলে দেখেন, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমার এম বাই ই ইন্টু 96,500 কুলম্ব। ই কি? কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, আদান প্রদান হয়েছে। কথা বোঝা গেছে? কত মোল ইলেকট্রন কি হয়েছে ভাইয়া? আদান প্রদান হয়েছে। খুবই ভালো। তাহলে দেখেন আমি এখানে কি লিখছি, জেড ইকুয়াল টু হচ্ছে এম ডিভাইডেড বাই ই ইন্টু 96,500। তাহলে 96,500 যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে আপনি কি লিখতে পারি, জেড ইজ প্রপোর্শনাল টু এম ডিভাইডেড বাই ই লিখা যায়, এম ডিভাইডেড বাই ই লিখা যায়। তাহলে দেখেন, তাহলে জেড
যদি আমার দুইটা পদার্থের মধ্যে হয় তাহলে Z1 বাই Z2 দুইটা পদার্থের মধ্যে ইজ ইকুয়াল টু, যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলে, দুইটার আণবিক ভর জানা থাকে, আমার ই জানা থাকে, তাহলে আমি একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জানা থাকলে পরেরটা বের করে নিতে পারবো। তাহলে Z1 বাই Z2 ইকুয়াল টু M1 E2 ডিভাইডেড বাই M2 E1। দ্যাটস ইট, শেষ। এটা দুইটার ক্ষেত্রে যখন করবেন তখন। একটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেয়া আছে। এখন চলে আসি, তাহলে দেখেন Z ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই তাহলে E, অথবা M বাই E লেখেন, কোনো সমস্যা নেই। তাহলে যদি আমি বলি Z যখন E যখন কমবে, E যখন কমবে, E যখন কমবে, তাহলে Z কি হবে? E কমলে Z বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। E কমলে Z বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাড়াতাড়ি করেন, হ্যাঁ, এটা একটু বুঝেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। গুড, ভেরি গুড, খুবই ভালো। তাহলে দেখেন, যদি আমি বলি Fe3+ এবং Fe2+, কার Z এর মান বেশি? কার Z বেশি বলেন? Fe2+ এবং Fe3+, কার Z এর মান বেশি? তাড়াতাড়ি বলেন। Fe2+, গুড, ভেরি গুড। Fe2+ এর Z এর মান বেশি, তাহলে এটা আপনি ইজিলি বলতে পারবেন, ঠিক আছে? এই জায়গায় যদি আমি বলি যে Z এর মানটা, এটা যদি আপনি খুবই ভালো মতো পারবেন, তাহলে বলেন যে CuCl আরেকটা হচ্ছে CuO, কার Z এর মান বেশি হবে? এখানে কার Z এর মান বেশি হবে? কার Z এর মান বেশি হবে? কার Z এর মান বেশি হবে? CuO, ভেরি গুড। CuO এর Z এর মানটা বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? কার Z এর মান বেশি হবে আমি বলছি। Z এর মান এর বেশি হবে, গাধা কোথাকার। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +1, আর এখানে কত? +2, গাধা কোথাকার। সিও কিভাবে হয়? যেখানে দেখবি ইলেকট্রন আদান প্রদানটা কমছে, এখানে ইলেকট্রন আদান প্রদান কম হয়েছে, তার মানে আমার Z এর মানটা বাড়বে। সহজ কথা। কি পরিমাণ গাধা তোরা রে, আল্লাহু আকবার। এই গর্ধব কোথাকার। ই এর মান যেখানে কমবে, Z এর মানটা বাড়বে না। তাহলে এখানে কত? ই কয়টা? এখানে একটা ইলেকট্রন আদান প্রদান হবে, কারণ এখানে কপারের যোজনী কত? 1, আর এখানে দেখবি দুইটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। তাহলে Z এর মান যখন বাড়বে, অবশ্যই কিভাবে ভাই, মানে গাধার মতো বললি, এখানে তো আমি লিখেই দিছি। তুই যদি এইখানে Z এর মানটা এইটা বলতে পারিস, তাহলে এইটা কেন বলবি না?
তো আমি কি লিখছি, কার জেটের মান কি, জেড কার বেশি, আমি কি বলছি, জেড বেশি কার সেটাই তো বলছি, Fe2 প্লাস এর জেড বেশি হবে। ও তো লিখছে Fe2 প্লাস। এই গাধা নাইস, তুই আগে লিখলি সঠিক অ্যান্সার, পরেরটা আবার ভুলে গেছিস। সব গাধা দল এগুলা, একদম এগুলা গাধা কোথাকার সব। একটা জিনিস বুঝাচ্ছি, সব গাধা এগুলা, গাধা গাধা জিকির করতেছি মনে হচ্ছে। তো এটা আমি বলে দিছি, z is proportional to, inversely proportional to, z is inversely proportional to e। এখন দেখ, তাহলে আমরা কি পড়ছি, w ইকুয়াল টু আমরা পড়ছি ZIT, তাহলে w is equal to আমরা পড়ছি MIT ডিভাইডেড বাই E ইনটু 96,500। তো একটু বোঝার চেষ্টা করো, w ডিভাইডেড বাই m is equal to IT ডিভাইডেড বাই E ইনটু 96,500। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠান্ডা মাথায় একটু দাঁড়াবো, মা করছি। হ্যালো, নেট নাই আর আমি পড়াচ্ছি এখন। ওই মাছ ধরছে ওই রাতের বেলা, দেখি আমি একটা মানে একটু ইয়ে হয়ে গেলে, স্টেবল হলে অন্য কিছু ইয়ে করতে ব্যবস্থা। না না না, একবারে নেই, আমাদের টাকা নষ্ট করবে। ঠিক আছে, রাখো 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 রাখো, আমি পড়াচ্ছি। সরি, খুব ঝামেলা আছে। দেখ, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই এন, এই জন্য আমি আগে থার্ড চ্যাপ্টার পড়াই সবাইকে। ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কি, এন মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা দেওয়া থাকলেও তুমি এটা বের করতে পারবা। তার মানে ভি ভাগ 22.4 যদি দেয়া থাকে, তার মানে কিউ এর মানটা বের করতে পারবা। দ্যাট মিনস এই সূত্রটাকে আমি এভাবেও লিখতে পারি, ভি ডিভাইডেড বাই 22.4। কোন একটা তড়িৎ বিশ্লেষক ক্ষেত্র, কোন একটা তড়িৎ বিশ্লেষে তোমার আয়তন দেয়া আছে, অবশ্যই এটা লিটারে নিতে হবে। তাহলে দেখেন, আইটি ডিভাইডেড বাই ই ইন্টু 96,500। আপনি আবার এটাও করতে পারেন, এন ডিভাইডেড বাই এন ইকুয়াল টু আইডি ডিভাইডেড বাই ই ইন্টু 96,500। আপনি যে কোনোটাই করতে পারেন, আপনাকে আমি যে কোনোটাই করতে শেখাবো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু এটা কিন্তু অলওয়েজ, আবারও বলি, এটা অলওয়েজ কুলম্বের জন্য প্রযোজ্য, এখানে ফ্যারাডের জন্য প্রযোজ্য এটা না। ফ্যারাডের জন্য 96,500 বাদ দিয়ে করবেন। কথা বুঝতে পারছেন? ফ্যারাডের জন্য 96,500 বাদ দিয়ে। কথা কি বোঝা গিয়েছে? এই লাথি উষ্টা মারবো একদম। আগেরটাই ভালো ভাইয়া, মানে এই আগেরটাই কি ভালো? এটা তো সবগুলাই শিখতে হবে গাথা। এটা তো সবগুলাই শিখতে হবে, এখানে যে কোনো ম্যাথই দিতে পারে। তো দেখা যায় যে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু আবার 96,500 কুলম। এটা মনে রাখবেন, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম? 96,500 কুলম। এরকম বাচ্চা কোশ্চেনও বারবার দিয়ে থাকে, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত? 96,500 কুলম। এটা ভালো মতো বুঝবেন, ঠিক আছে? তারপরে দেখবেন যে কিউ ইকুয়াল টু, আমরা জানি ডাব্লিউ সমানুপাতিক কিউ। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে বিদ্যুৎ শক্তির মাত্রা বা বিদ্যুৎ শক্তির পরিমাণ তড়িৎ প্রবাহ সময়ের গুণফলের কি? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিকে আমরা কি বুঝি? বিদ্যুৎ শক্তিকে আমরা বুঝি হচ্ছে কিউ। কিউ হচ্ছে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি এই কিউ। তাহলে দেখেন, এই কিউটা হচ্ছে তড়িৎ শক্তি, ঠিক আছে? এই কিউটা জেড কিউ তড়িৎ যেটা, তাহলে এখানে আইটি হবে, ঠিক আছে? তাহলে ফ্যারাডের সূত্র বলে যে তড়িৎ বিদ্যুৎ শক্তির পরিমাণ তড়িৎ প্রবাহ ও সময়ের গুণফলের সমান। এটাও কিন্তু জাহাঙ্গীরনগরে আসছিল, এই কোশ্চিন গুলো জাহাঙ্গীরনগরে বারবার পরীক্ষায় আসে। একটু ভালো মতো বুঝবেন যেন আপনি এটা করতে পারেন। এখন চলে আসে, আপনি জানেন যে
ডাব্লু ইজ ইকুয়াল টু আপনি জানেন হচ্ছে জেড আইডি, তারপরে আপনি জানেন ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে এম আইডি ডিভাইডেড বাই ই ইন্টু 96,500 কুলম্ব। ঠিক আছে, এখন আসেন তাহলে দেখেন, যদি আমি এখানে ফ্যারাডে নেই, যদি আমি ফ্যারাডে নেই, তাহলে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম্ব। 96,500 কুলম্ব, এটা কিন্তু আমার কুলম্বের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি ফ্যারাডের ক্ষেত্রে এই সূত্রটা লিখি, ফ্যারাডের জন্য যে সূত্রটা লিখি, তাহলে দেখেন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই ডি ডিভাইডেড বাই হচ্ছে ই। এটা হচ্ছে ফ্যারাডে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাডে। আচ্ছা, খুবই ভালো কথা, ঠান্ডা মাথায় বুঝবেন। এটা ফ্যারাডের জন্য, কারণ 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব। কিউ এর মানটা, আইটি এর মানটা যদি আমি ফ্যারাডেতে নেই, তাহলে 96,500 কুলম্ব লিখতে পারবো আমি। ঠিক আছে, আমি কিন্তু এখানে পুরাটাই ফ্যারাডের জন্য প্রযোজ্য করছি। তাহলে দেখেন, ফ্যারাডের জন্য যখন সূত্রটা লিখবেন, ঠান্ডা মাথায় দেখবেন। ঠিক আছে, এটা কিন্তু ফ্যারাডে, আবারও বলি, তাহলে এইটুকু আমি কিউ লিখি। ঠিক আছে, তাহলে দেখেন ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই। তাহলে এটা যদি আমি এন লিখি, এন ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই, তাহলে আপনি আসবেন কিউ ইকুয়াল টু ই এন। এটা হচ্ছে ফ্যারাডের জন্য। এফটা লিখবেন জাস্ট ফ্যারাডে, ইউনিট। এটা ইউনিট, আবারও বলি, এটা ইউনিট। আর যদি আপনি এইখানে করেন, এটা হচ্ছে কুলম্বের জন্য। তাহলে এই সূত্রটাকে এইভাবেও লেখা যায়, ডাব্লিউ কিউ ইকুয়াল টু ই এন এফ। এই এন ইকুয়াল টু আপনি তখন বসান, অনেক কিছুই বসাইতে পারবেন, কিন্তু এইটা ইউনিটে যেটা আসবে সেটা হচ্ছে ফ্যারাডে। যদি আপনার তড়িৎ প্রবাহ বা তড়িৎ শক্তির মানটা যখন, বা বিদ্যুৎ চালনার মানটা যখন ফ্যারাডেতে দেয়া থাকবে, দ্যাট মিন্স কিউ এর মান ফ্যারাডেতে দেয়া থাকবে, ফ্যারাডে ইউনিটে দেয়া থাকবে, বা কিউ এর মান না নিয়ে আমি এটা ভালো করে বলি, তড়িৎ শক্তির মান, বিদ্যুতের মান। ঠিক আছে, এই ইউনিটটা, যে প্রবাহের মান ফ্যারাডে ইউনিটে, মান ফ্যারাডে ইউনিটে থাকলে, আমি কথা বুঝাইতে পারছি? আপনারা কিন্তু ভুলে যাবেন না যে আপনারা খুব মানে হেলদি জিনিস শিখতেছেন। মানে আপনাকে এখান থেকে 1 মার্ক কমন পেতেই হবে, যেমনি হোক 1 থেকে 2 মার্ক কমন পেতেই হবে। তাহলে আপনি ফ্যারাডে ইউনিটে শিখলেন, খুবই ভালো কথা। চলে আসেন, যদি আমি আপনাকে এখানে কোশ্চিন করি, একটা কোশ্চিন করলাম যে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা, 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন, আমি ছেড়ে দিব এখনই কারণ তোদের ক্লাস আছে, কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে জমা হবে, ক্যাথোডে অধিক পরিমাণে জমা হবে। তাহলে যদি আমি তোকে এখানে অপশন দেই যে জিঙ্ক, এরপরে আমি দিলাম পটাশিয়াম, এরপরে দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে দেখো জমা হবে, তার মানে আমার ডাব্লিউ এর মানটা বের করতে হবে। তাহলে আপনি কি জানি, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু দেখেন, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ই অথবা এম বাই ই, যেটাই করেন না কেন। এটাও কিন্তু আমি যদি এই পুরাটা কনস্ট্যান্ট ধরে নিই, কারণ এই দুইটা যখন ইয়ে থাকবে, তাহলে আপনি জানেন ডাব্লিউ ইজ, আমি একটু লিখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম আই টি ডিভাইডেড বাই হচ্ছে ই। তাহলে দেখেন, আমি এটা ফ্যারাডের জন্য নিছি, এখানে কিন্তু আমার ফ্যারাডে বিদ্যুৎ চালনা বলছে। আবারও বলি, এখানে আপনাকে বলছে ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে, তাহলে বলছে অধিক পরিমাণে জমা হবে। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই ই। তাহলে দেখেন, যার ই এর মানটা কম, যার ই এর মান কম, সেটা হবে বেশি জমা হবে। যার ই এর মান কম, সেটা বেশি পরিমাণে জমা হবে। কোন গাধায় বলছে অ্যালুমিনিয়াম? তোকে চড় লাগাবো একদম, এক চড়ে কানে পট্টি গরম হয়ে যাবে মনু। নাইস, একদম মনে করবি যে মানে তুই কিন্তু একদম আসমানে উঠে যাবি। তাহলে দেখবি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু যখন 1 বাই ই আসবে, দ্যাট মিন্স আমার ভাগই হবে না, আমার ভাগই হচ্ছে না, 1 দিয়ে ভাগ দিব আমি।
কারণ এর দেখবি +1, এর হচ্ছে +2, এর হচ্ছে +3, এর হচ্ছে +2। তাহলে এইখানে সব থেকে প্লাস এর মানটা সব থেকে কম কার? জেড এর। তার মানে ডাব্লিউ এর মান সব থেকে বেশি হবে যার যার এর মানটা কম, যার এর মানটা কি কম। দ্যাটস ইট, শেষ। এটা তো কমন সেন্স, এখানে কমন সেন্স খাটাও। ডাব্লিউ এম বাই এম এর মানটা এখানে কেন না? কারণ এটা অর্ধেক হয়ে যাবে ভাই, এগুলো তো কাছাকাছি পারমাণবিক ভর, খুব বেশি যে ডিফারেন্স সেটা তো না। হ্যাঁ, এটা হবে যার কে এর মানটা কম, সরি যার ই এর মানটা কম সেটা হবে পটাশিয়াম। তাহলে বুঝতে পারছো জিনিসটা? তাহলে বুঝতে পারছো জিনিসটা? এখন চলে আসি, আমরা শেষ করব যদি আরো কোশ্চেন আসে। এখানে বলছে যে 1 কুলম্ব চার্জে, 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে? কতগুলো ইলেকট্রন থাকবে? তাহলে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকবে? এখন চলে আসি, কুলম্ব দেয়া আছে চার্জ, তার মানে কিউ পুরাটাই, কিউ হচ্ছে কুলম্ব। কুলম্ব কি? কিউ ইকুয়াল টু আইটি, আই ইকুয়াল টু কুলম্ব। ভালো করে বুঝবা, ইউনিট গুলা দেখে দেখে বুঝবা। তার মানে কিউ এর মান দেয়া, কুলম্ব দেয়া মানে কিউ এর মান দেয়া, কতগুলো চার্জ থাকবে, কতগুলো ইলেকট্রন থাকবে। তার মানে কি জানো তুমি? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু আইটি, অথবা আইটি না লেখে একবারে কিউ লেখো, কিউ ডিভাইডেড বাই হচ্ছে এটা 1 96,500। তাহলে কিউ এর মান আমার হচ্ছে 1, ডাব্লিউ ডিভাইডেড বাই এন তার মানে হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই 96,500। ঠিক আছে না? তার মানে এনটা এখানে কিউ এর মান কত আমার 1, তার মানে এন ইজ ইকুয়াল টু 1 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই হচ্ছে 96,500। তাহলে आंसर কত আসবে? কাটাকাটি করো, এখানে 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং করে নাও এটা, তার মানে আসবে হচ্ছে 3 কাটলে 1/3, তার মানে আসবে 6 পয়েন্ট সামথিং আসবে, 6.24 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এতটি চার্জ। দ্যাটস ইট, শেষ। দ্যাটস ইট, খুবই সহজ। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এখানে কতগুলো ইলেকট্রন বা কতটি ইলেকট্রন, কতগুলো না বলে কতটি ইলেকট্রন বলছে, তোকে চার্জ বলছে? এই কথা কলি গদ্দপ কোথাকার, সব গদ্দপের দল এগুলো, এগুলো গাধা সব। আরেকটা কোশ্চিন দেখাই, এটা কোশ্চিন দেখাই লাস্ট। মোলার পরিবাহিতার সূত্রগুলা পড়ে যাবি, যেগুলা লিখে দিছি সবগুলাই সূত্র পড়ে যাবি, এটা লাস্ট কোশ্চিন আজকে, খুব বেশিক্ষণ। ও ভাই বুঝছি। আচ্ছা, এইটা যদি এরকম বলতো যে একটি সমযোজী, এরকম যদি বলতো একটি সমযোজী আয়নের বাহিত চার্জের পরিমাণ, আয়নে বাহিত 10টার 5টা করবি কিন্তু, বাহিত চার্জের পরিমাণ, তাহলে একটা আয়নে যেটা বাহিত চার্জ হয়, একটা সমযোজী আয়ন বলতে কি একক চার্জযুক্ত অ্যানায়ন, তাহলে এইটার হবে চার্জযুক্ত আয়ন হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব চার্জ গ্রহণ করে। এইটা ঠিক আছে যে একটি সমযোজী আয়নে বাহিত চার্জের পরিমাণ, এইটা তুমি এটা লিখতে পারো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ঠিক আছে, এগুলা কিন্তু ইএসইউ ইএমইউ এগুলা তো পড়ে নিবা। চলে আসো এখন, যে যদি তোমাকে এখানে বলে যে 1 মোল কপার ধাতু জমা করতে
জমা করতে কপার সালফেট দ্রবণের কত ফ্যারাডে, এই যে কত কুলম্ব বলে নাই, কত ফ্যারাডে বলছে, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। শোন, মাল্টিপ্লাগ কিনে নিস, চার্জ পাওয়ার পর টাকাটা আমার কাছে নিয়ে যাস। মাল্টিপ্লাগ কিনে নিস, চার্জ পাওয়ার পর আমার কাছে টাকাটা নিয়ে যাস, বুঝছো? মাল্টিপ্লাগটা নিয়ে ঘুমাবি, নিয়ে পড়তে বসবি। তাহলে দেখো আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড আইটি ডিভাইডেড বাই ই, জেড আইটি ডিভাইডেড বাই ই, চলছে এটা। দেখো জেড আইটি ডিভাইডেড বাই ই, এখন সরি জেড আইটি ডিভাইডেড বাই না লিখে এটা এম আইটি লিখো, এম আইটি ডিভাইডেড বাই। তাহলে দেখো এখানে 1 মোল বলা আছে, তার মানে এন এর মান আমার বলা আছে। তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন, তুমি জানো, দেখো শর্টকাটে কিভাবে, ডাব্লিউ ইকুয়াল টু আইটি ডিভাইডেড বাই হচ্ছে ই। খুবই ভালো কথা। এখন ফ্যারাডে চাইছে, তার মানে আমার কিউ এর মানটা বের করলে অ্যান্সার চলে আসতেছে। ফ্যারাডে চাইছে, তার মানে আইটি পুরাটার মানটা আমার বের করলে অ্যান্সার চলে আসতেছে, তার মানে কিউ এর মানটা, তার মানে এন ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই। তুমি জানো কপার ধাতু, কপার সালফেট কি, Cu2 প্লাস, এই যে আয়নটা, তার মানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। তাহলে এন এর মান হচ্ছে 1, ই এর মান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে কিউ, তাহলে কত, কিউ ইকুয়াল টু হচ্ছে 2 ফ্যারাডে। দ্যাটস ইট, শেষ। তাহলে 1 মোল কপার ধাতু জমা হইতে, কপার ধাতু জমা হইতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, দেখো 2 ফ্যারাডে। কোন সূত্র মুখস্থ তোমাকে এখানে করতে হবে না, কারণ আই এম হিয়ার। আচ্ছা ভাইয়া, জেড এর মান মুখস্থ করতে হবে, সিলভারের মুখস্থ করবেন, জিঙ্কেরটা মুখস্থ করবেন, কপারেরটা মুখস্থ করবেন, হাইড্রোজেনেরটা মুখস্থ করবেন, এই 4টা জেড এর মান মুখস্থ করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, ঠিক আছে।